এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী, হামাস সহ প্রতিরোধকামী সংগঠনগুলোর মন্তব্য। লোহিত সাগরের আকাশে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধ বিমান, এক পাইলট আহত। শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন, অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদী সরকার, কংগ্রেস সভাপতি খাড়গের অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং আরও দুটি সংগঠন বলেছে, যে কোনো সময়ের চেয়ে এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কাছাকাছি অবস্থানে রয়েছে। হামাস, ইসলামী জিহাদ আন্দোলন এবং পপুলার ফ্রন্ট গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে এক যৌথ বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন কোনো শর্ত আরোপ না করে তাহলে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছানো এখন অসম্ভব নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে হামাসের একজন নেতা বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে বেশিরভাগ পয়েন্টে দুই পক্ষ একমত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি। হামাসের এই নেতা বলেন, কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সেগুলো বাধা সৃষ্টি করবে না। চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন কোনো শর্ত আরোপ না করেন। গত শুক্রবার হামাস, ইসলামী জিহাদ এবং পপুলার ফ্রন্টের কয়েকজন প্রতিনিধি যুদ্ধবিরতি চুক্তির বিষয়গুলো নিয়ে মিশরের রাজধানী কায়রোয় মতবিনিময় করেন। এ সময় তারা যুদ্ধোত্তর গাজার প্রশাসন নিয়েও আলোচনা করেন। লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি F/A-18 যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে। খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ার বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকেই সাগর থেকে উদ্ধার করা হয়। এবিসি নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ থেকে যুদ্ধ বিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধ বিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে। কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলের একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমান বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্ক বার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলেছে, যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে
করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্যম পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো সিস্টেম। এর মধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা বালুচ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগোচ্ছে তাতে এক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বাইরেও মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন তা খুবই দুঃখজনক। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, জন ফিনারের এই অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে জাহারা বালুচ বলেন, আমেরিকার এই অভিযোগ সহযোগিতার ক্ষেত্রে উস্কানিমূলক। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো প্রমাণ ছাড়া আমেরিকার এই অভিযোগ সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে না। পাকিস্তানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে কখনোই পাকিস্তান শত্রুতামূলক কোনো মনোভাব পোষণ করেনি, বরং এই অঞ্চলে মার্কিন নীতির প্রতি সমর্থন জানাতে গিয়ে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পাকিস্তানকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য নিয়ে বাস্তব প্রশ্ন আছে। ফিনার বলেন, পাকিস্তান দিন দিন খুবই উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা পরবর্তীতে বিশাল আকারের রকেট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয়। গত 17 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। ওই টিমকেই
পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেমেন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী নথি গোপন করতে নয়া আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এই নতুন নিয়মে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। গতকাল ভারতের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 1961 সালের নির্বাচন বিধির 93(2) ধারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন পরিবর্তন করে শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলোই এখন থেকে প্রকাশ করা হবে। এমনকি আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সম্পর্কিত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে। খাড়গের দাবি, কেন্দ্রীয় সরকার ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা চাচ্ছে না বলেই ভোট সম্পর্কিত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের আপত্তি। কংগ্রেস সভাপতি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে, মোদী সরকারের এই সংশোধনী তারই প্রমাণ। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্র বিরোধী। তিনি সতর্ক করে বলেন, সংবিধান বাঁচানোর সব চেষ্টা আমরা করব। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার নেবেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, এটা সবার জানা যে মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী IS এর নৈরাজ্য, এর বিরুদ্ধে ইরানের সংগ্রাম ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আহমাদিয়ান খোলামেলা জবাব দিয়েছেন এক সাক্ষাৎকারে। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী আকবর আহমদিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওসমান খামেনির কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার সংস্থার ওয়েবসাইট খামেনি.ir কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন, জনগণ জাতীয় নিরাপত্তার স্তম্ভ। জনগণ ইরানের ইসলামী বিপ্লবকে অস্তিত্ব দিয়েছে, বিজয়ী করেছে এবং জনগণ এই বিপ্লবকে টিকিয়ে রেখেছে। জাতীয় নিরাপত্তা ইস্যুকে ঘিরে যে সমস্ত তত্ত্ব উত্থাপিত হয় তা জনগণকে ঘিরেই। এখানে জনগণ বলতে সব মানুষ, কারণ সব মানুষ বিপ্লব করেছে। এই দৃষ্টিভঙ্গির মূলে রয়েছে ইসলামী বিপ্লবের বর্তমান নেতার তাত্ত্বিক এবং প্রায়োগিক অবস্থান। 2-3 বছর আগে এক বক্তব্যে তিনি বলেছেন, জনগণকে বাদ দিলে ইসলামী প্রজাতন্ত্রের কোনো অর্থ থাকে না এবং জনগণ ছাড়া এটা অস্তিত্বহীন। আয়াতুল্লাহ খামেনির মতে ধর্মভিত্তিক গণতন্ত্রের অর্থ হল ইসলাম ধর্ম মতে মানুষ তার সমাজ এবং তার নিজস্ব বিষয়াদি পরিচালক। সিরিয়া ইস্যুতে তিনি বলেন, আমরা সিরিয়ার সরকারকে ক্ষমতায় বসাইনি। আসাদ পরিবারের সরকার আমাদের বিপ্লবের আগে থেকেই ছিল, এটি শক্তিশালী ছিল।
ইহুদিবাদী ইসরায়েলের বিষয়ে আপোষহীনতা এবং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়ে আমাদের সাথে তাদের অভিন্ন অবস্থানের কারণে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল এবং পারস্পরিক সমর্থন ছিল। গত এক দশকে এই অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান পরিচালনার জন্য দেশের সীমানার বাইরে সরাসরি সামরিক বাহিনী মোতায়েন করেছে বা সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রথম নীতি হল বিজাতীয়দের মোকাবিলায় দেশ, জনগণ ও জাতির স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা। আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল ইরানের কারো বিরুদ্ধে আগ্রাসনের সূচনাকারী হবে না, আমরা এটা করিও নি। তৃতীয় নীতি হল অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। নিজের আদর্শবাদী অবস্থান থাকার পরও এমনকি কখনো কখনো গোটা বিশ্বে অন্যদের মাতৃভূমি এবং স্লোগানকে গুরুত্ব দেওয়ার পরও তিনটি শর্ত পূরণ না হলে কখনোই জাতীয় স্বার্থে অন্য দেশে হস্তক্ষেপ করিনি আমরা। এগুলো হলো, প্রথমত, সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে। সিরিয়া এবং ইরাক উভয় দেশে আমাদের উপস্থিত হওয়ার জন্য এই দুই দেশের তৎকালীন সরকার আমাদেরকে অনুরোধ জানিয়েছিল। দ্বিতীয়ত, আমন্ত্রণকারী দেশের জনগণের মোকাবিলায় অবস্থান না নেয়া। যে কোনো সরকার আমাদেরকে সে দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো এবং আমরা চলে গেলাম এমনটি নয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোন সরকার যদি সে দেশের জনগণের বিরুদ্ধে সংঘর্ষের জন্য সে দেশে আমাদেরকে আমন্ত্রণ জানায়, তাহলে আমরা অবশ্যই এমন কাজ করব না। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। তৃতীয়ত, নিশ্চিতভাবে জাতীয় স্বার্থ বা আদর্শের উপস্থিতি। আমাদের সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা সুনির্দিষ্ট আদর্শের বিষয়টি থাকতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, মুসলিমদের রক্ষা করাটা আমাদের নীতি আদর্শের অংশ। যদি কোনো জাতি নিপীড়িত হয় এবং এর আগে যে দুটি শর্তের কথা উল্লেখ করেছে সে দুটি শর্ত যদি পূরণ হয়, তাহলে সেখানে আমাদের না যাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।